উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8:15টার দিকে গুলশানে নিজের বাসভবন ফিরোজা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। ফিরোজা থেকে সাদে একটি গাড়িতে রওনা করেন খালেদা জিয়া। তবে নেতাকর্মীদের ঢলে তার বাসভবন থেকে বের হতে কিছুটা বেগ পেতে হচ্ছে। খালেদা জিয়াকে বিদায় জানাতে বিকেল থেকে তার বাসভবনে অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা। সন্ধ্যার পর খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশান সহ বিমানবন্দরের পথে রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মী সমর্থক সহ বিভিন্ন স্তরের মানুষকে জড়ো হতে দেখা গেছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই হযরত শাহজালাল বিমানবন্দরে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে বিমানবন্দর এলাকার সর্বশেষ পরিস্থিতি কেমন পর্যবেক্ষণ করছেন আপনি? মেহেদী, বেগম খালেদা জিয়ার গাড়িবহর এখন আমরা যেটুকু জানতে পেরেছি, তার গাড়িবহর বনানী ক্রসিং পার করছে এবং বনানী ব্রিজে উঠতেছে এবং সেটি বোঝা যাচ্ছে যে আগে যে শিডিউলটা ছিল 10টার দিকে এই বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল, সেটি হয়তো সম্ভব হবে না। কারণ আমরা রাস্তায় যে জ্যাম দেখেছি বা যে মানুষের জনস্রোত দেখেছি, তাকে বিদায় জানানোর জন্য দলীয় নেতাকর্মীরা যেভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছেন, তাতে তার এই বিমানবন্দরে আসতেই 10টা নাগাদ বিমানবন্দরে তিনি আসতে পারেন কিনা সেটিও সম্ভাবনা নেই বলতে গেলে। তবে আপনি যেটি জানতে চান বিমানবন্দরের অবস্থা, বিমানবন্দর প্রস্তুত রয়েছে। সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কিন্তু তার আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছে এবং আমরা দেখেছি প্রায় 2-3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রাখা হয়েছে এবং এই বিমানবন্দরের এরিয়াতে কিন্তু মোট কথা যারা আগে ঢুকেছেন তারাই আছেন। পরবর্তীতে কোনো নেতাকর্মী বা কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না তার নিরাপত্তার কথা চিন্তা করে। আমরা আছি গেট নম্বর 8 নম্বর গেটের সামনে আছি। সেখান থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি, এখান থেকেই বেগম খালেদা জিয়া বিমানবন্দরে ঢুকবেন এবং তারপরেই বিমানবন্দরের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ করে তাকে নিয়ে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। আমরা যেটি আগে বলেছি যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা খুবই আনন্দিত। কারণ দীর্ঘদিন কিন্তু এই বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, কারাবন্দির পর গৃহবন্দী ছিলেন এবং সেটিও একটি কারাবন্দির মতোই ছিলেন এবং তার এই কারণে কিন্তু দেহে কিন্তু বিভিন্ন জটিল রোগ বাসা বেঁধেছে। আমরা যেটি জানতে পেরেছি যে তার লিভারে সমস্যা রয়েছে, তার অন্যান্য আরও হৃদরোগ রয়েছে, হৃদয়ের সমস্যা রয়েছে। সেগুলো আসলে এই লন্ডন যে যাচ্ছেন, সেখানে লন্ডন যে ক্লিনিক রয়েছে সেখানে তিনি ভর্তি হবেন, সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হবে। এই লন্ডন ক্লিনিকে চিকিৎসা দেওয়ার সময় যদি আরও উন্নত চিকিৎসা দরকার হয়, সেটিও তাকে কিন্তু সেখান থেকে আসলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার হবে। সেটিও মেরিল্যান্ডের যে একটি হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা নেওয়ার ব্যবস্থাও কিন্তু করে রাখা হয়েছে যদি প্রয়োজন হয় সেটিতে। ইতিমধ্যে আপনি জানিয়েছে যে বেগম জিয়ার যে গাড়িবহর সেটি কিন্তু বনানী ক্রস করছে। আমরা যেটুকু জানতে পেরেছি তার আসতে আরেকটু কিছু সময় লাগবে এবং এখানে কিছু নেতাকর্মী রয়েছেন, ভিড় করেছেন। তারা কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য এক নজর দেখবেন এবং তাকে বিদায় জানানোর জন্য এখানে সবাই অপেক্ষা করছেন কখন আসবেন তিনি। এবং এই বিদায় আগেই বলেছি যে এই বিদায় কোনো বিদায় আবার আনন্দেরও হয়, সেই রকমই আজকে বেগম জিয়ার বিদায়টি কিন্তু তাদের কাছে, যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে একটি আনন্দের যে উপলক্ষ সেটি এনে দিয়েছে। যেটি আগে দীর্ঘদিন তিনি যে পতিত যে সরকার রয়েছে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের কিন্তু পতিত সরকারের আমলে তাকে কিন্তু বিদেশে নেওয়ার জন্য কয়েকবারই কিন্তু আবেদন করা হয়েছিল, কিন্তু সাবেক সরকার প্রধান বা সাবেক সরকার কিন্তু সেটি গ্রহণ করেনি। এই কারণে কিন্তু দীর্ঘদিন তিনি এক প্রকার কারাবন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন। আজকের যে উপলক্ষটি আগেই বলেছি, তিনি যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই প্রত্যাশা করছেন যে খালেদা জিয়া বিদেশে যাবেন, লন্ডন চিকিৎসা শেষে আবারও দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে তিনি তার রাজনৈতিক কার্যক্রম করবেন। পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রেখে, দীর্ঘদিন ধরে কিন্তু খালেদা জিয়া তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সাথে
তার কিন্তু তার দেখা হয়নি দীর্ঘদিন। তারেক রহমান লন্ডনেই রয়েছেন, তার সাথে দেখা হবেন, তার পুত্রের সাথে দেখা হবেন। এই যে মা ছেলের যে দেখা হবে সেটিও একটি আনন্দঘন, হয়তো হিথ্রো বিমানবন্দরে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করবে। তো বিমানবন্দরে এখনও আসলে প্রস্তুত রয়েছে সবাই। বিমানবন্দরে খালেদা জিয়া যখন আসবেন, আসার পরেই আসলে কখন বিমানটি ছেড়ে যায়, এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যায়, সেটি আসলে পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওকে আরিফ, আমরাও সেই প্রত্যাশা করছি। বিমানবন্দরের এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরিফ, আপনাকে আবারও ধন্যবাদ। এদিকে রাত 10টায় কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া। কাতারের দোহা হয়ে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। পরে বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বাকিটুকু। দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ 2017 সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেছিলেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসকের পরামর্শে আজ রাত 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। সাবেক প্রধানমন্ত্রীকে বহন করার জন্য এরই মধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে পৌঁছেছে। জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বুধবার বাংলাদেশ সময় সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন। পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি সেখানে নেওয়া হবে। এই হাসপাতালেই উনি চিকিৎসাধীন থাকবেন। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে থাকবেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্যান্য প্রসঙ্গ, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর রাজনৈতিক দল যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য সরকার আরো 6 মাস সময় নেবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এই মন্তব্য করেন। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত 6 কমিশন 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এ সময় জানান তিনি। শফিকুল আলম আরও বলেন, লুটপাট, দুর্নীতি ও জুলাই অগাস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। -2 ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না। সবার সাথে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরো 6 মাস আমরা সময় নিব। গুমকাণ্ড এবং জুলাই অগাস্টে গণহত্যার সঙ্গে যুক্ত থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, বিভিন্ন অপরাধে 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত 75 জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকা 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়। তিনি আরো বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল
আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 5 অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। পরে হাইকোর্টে খালেদা জিয়া আপিল করেন। অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদন রুল দেন হাইকোর্ট। 2018 সালের 30 অক্টোবর হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে আপাতত 100 জনের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীতে এসবি অফিস পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এই কথা জানান। তিনি আরো জানান, ট্রাফিকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে। সরকার গঠনের পর থেকে অভিযুক্ত কাউকে দেশ ত্যাগ করতে দেয়া হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট আপাতত আমরা 50-60 জনের মতো পাইছি। আমরা পাইলে হয়তো আমরা চেয়েছিলাম যে অন্তত 500 জন দিয়ে প্রথম শুরু করি এই ট্রাফিকে, বাট এই সংখ্যাটা পাওয়া যায় নাই। রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্য নিয়ে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তিনি জানান, বাজার মনিটরিং আরো জোরদার করা হবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থী কবে নাগাদ সব পাঠ্য বই পাবে তা জানেন না বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আরও তথ্য রাকিব হাসানের। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে বছরের দ্বিতীয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা কক্ষে। সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয় এবং স্পট মার্কেট থেকে 1 কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভা শেষে চলতি শিক্ষাবর্ষের পাঠ্য বই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমি হিসাব নিয়ে দেখেছি, কোনো বছরেই মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি। এখন যেটা হয়েছে তো একেবারেই এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া, আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। পরে অর্থ উপদেষ্টা কথা বলেন চালের মূল্য বৃদ্ধি নিয়ে। তিনি জানান, আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্য পণ্যের দাম যেন স্থিতিশীল থাকে সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। আমি যখন চালের দাম একটু বাড়ছিল, আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা, কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট এটা দেখেন। আবার আজকে কিন্তু আমরা নন বাসমতি সিদ্ধ চালের ইম্পোর্ট করে বলেছি এবং আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন। রোজার ব্যাপারে তো আমরা মেল ও খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হয়েছে যে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তবে যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপারে সিদ্ধান্ত। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত এবং সবার জন্য এইগুলো করেছে ওগুলো ইনশিওর করা হবে। মূল্যস্ফীতি কমতে শুরু করেছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যাদের সামর্থ্য আছে কিন্তু কর দেয় না তাদেরকেও করের আওতায় আনা হবে। মূল্যস্ফীতি মোটামুটি এবার কমেছে 1%। তো আমি মনে করি যে ট্রেনটা যদি আরেকটু বেটার হয়, আমরা আশা করছি যে আরো কমে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের 163টি ব্যাংক হিসাবের সন্ধান পায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নাইমুল ইসলাম খান বিদেশে অর্থ পাচার করেছেন বলে সন্দেহ করছে দুদকের কর্মকর্তারা। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদক ধারণা করছে অনুসন্ধান ও তদন্তে নাইমুল ইসলাম খান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদ বেরিয়ে আসবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মসজিদই ছিল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিচালনা, আইন ও আদালতের কার্যক্রম পরিচালনার স্থান। তাই জাতির প্রয়োজনকে সামনে রেখে খুতবা পরিচালনা করতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানান তিনি। দুপুর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ের ইমাম ও খতিব সম্মেলনে তিনি কথা বলেন। মসজিদের পাশাপাশি সমাজের ইমাম হিসেবে নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে জমিনের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে আমানত। তারা এটাও বিশ্বাস করেন হিংসার মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়া যায় না। তারা এটাও বিশ্বাস করেন বাড়াবাড়ি কোনো মুমিন বান্দা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই সবর এখতিয়ার করার তৌফিক দান করেছে। এত কষ্টের পরে যারা সবর ধারণ করতে পেরেছে, আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলার প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবাল বৃদ্ধ বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। দুপুর 12টার দিকে উপজেলার গেটদেক রেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে তারা দুপুর 12:28 দুর্ঘটনার খবর পান। এরপর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। স্থানীয়রা জানান ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি সড়কের পাশের পুকুরে গিয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জুলাই বিপ্লব নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য 8 পরিচালককে নির্বাচন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে পরিচালকদের নাম ঘোষণা করেন সার্চ কমিটির সদস্য সুমন রহমান। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী জানান, এই চলচ্চিত্রগুলো নির্মাণের ক্ষেত্রে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা দেবে সরকার। আগামী জুনের মধ্যে চলচ্চিত্র নির্মাণ কাজ শেষ করতে হবে বলেও জানান তিনি। এটা প্রোডাকশন ওরিয়েন্টেড ওয়ার্কশপ, ফলে এটা মডেলটা হচ্ছে কাজ করতে করতে ওরা শিখবে। তার মানে একটা কাজ তৈরি হবে, 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি। সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে এবং সেটা নিশ্চয়ই তাদের গল্পের মধ্যে থাকবে। সেটা আমরা তাদেরকে বলে যাওয়ার প্রয়োজন মনে করছি না। এটা সম্পূর্ণই সরকারিভাবে দেওয়া হবে। সেটা নিয়ে এই পরবর্তীতে ফিল্ম মেকাররা এবং সার্চ কমিটি বসে এটা ঠিক করছে। ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েন থাকার পাশাপাশি বাৎসরিক যৌথ প্রশিক্ষণ হয়েছে। 19 পদাতিক ডিভিশনের বাৎসরিক যৌথ প্রশিক্ষণ চলাকালীন 77 পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাকনি শিমুলিয়া এলাকায় ব্রিগেড সংরক্ষিত দল মোতায়েন করা হয়। মহড়া পর্যবেক্ষণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। মহড়া শেষে সেনাবাহিনীর প্রধান কাকনি শিমুলিয়া এলাকার দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এলাকার প্রচুর সংখ্যক মানুষ সেনাবাহিনীর এই কার্যক্রম প্রত্যক্ষ করেন। দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনজিউমার অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টসের সকল ডিপো মালিকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। রোববার কক্সবাজারের একটি হোটেলে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের সিওও শফিউল আজম তালুকদার, দেশবন্ধু গ্রুপের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম সহ প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক ডিজিএম, এজিএম, এসএম, জিএম, ফ্যাক্টরি ও অন্যান্য কর্মকর্তা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ডিপো হোল্ডাররা। প্রবাসের খবর। মালয়েশিয়ায় বাংলাদেশিদের হয়রানি প্রতারণা সহ সব রকম আইনি সহায়তা দেবে বাংলাদেশ মালয়েশিয়া কমিউনিটি বিএমসি। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সোমবার বিকেলে সুবাংজায়া এমআইটি মেশিনারি মেইন কম্পাউন্ডে
প্রবাসী দুনিয়া বিএমসি এনজিওর মালয়েশিয়ান কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করে। এর মাধ্যমে মালয়েশিয়ায় প্রথম প্রবাসীদের কল্যাণে কাজ করবে বিদেশের মাটিতে। তবে দেশটিতে আইন বিরোধী কর্মকাণ্ড যেমন ব্যক্তিগত মারামারি, খুন খারাপি ও কোনো রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো কোনো কাজ করলে সংস্থাটি কোনো আইনি সহায়তা দিবে না।